মিস। সালাম। মিস আসসালামু আলাইকুম। আদাব মিস। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের মিস আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম মিস। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? আসসালামু আলাইকুম। আচ্ছা, গতদিন আমি যে এইচডব্লিউটা দিয়েছিলাম সবাই করতে পেরেছো? ম্যাম আমি করেছি। জি ম্যাম আমি করেছি। আচ্ছা, যারা করেছো তারা একটু হাত তুলো দেখি। আচ্ছা, প্রাপ্তি সাহা বলো তো তোমার অ্যান্সার কত এসেছে? ম্যাম কোনটা? আমি যেটা এইচডব্লিউ তে একটাই দিয়েছিলাম, একটাই তো ম্যাম এইচডব্লিউ দিয়েছিলাম। ম্যাম দুইটা দিয়েছে তো, একটা ক খ এসডব্লিউ দিয়েছিলেন আর আরেকটা ও দিয়েছিলেন গ আচ্ছা নাম্বার। আচ্ছা, গ নাম্বারটা বলো, গ নাম্বারটার অ্যান্সার কত? মুখে বলো, তুমি কত এসেছে, দেখা যায় না, স্পষ্ট দেখা যায় না তো, মুখে বলো। ম্যাম এটা না মানে আমার বলার একটু অসুবিধা হয়, মানে এখানে 4 মিটার এই যে ভাগ দিয়ে সেকেন্ড হ্যাঁ, স্কয়ার ওইটাকে এরকম বের পার হয়েছে। বলে, ওইটাকে পার বলে। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, জি ম্যাম মিটার আমার এটা পার বের সেকেন্ড হয়েছে। স্কয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ তোমাকে। এরপরে যারা রশিদ সাফিয়া, তুমি বলো তোমার কত বের হয়েছে? মিস ক নাম্বার? না, ওই গ নাম্বারের অঙ্কের অ্যান্সার কত বের হয়েছে? মিস সরি, আমি গ নাম্বার করতে পারি নাই, ক আর খ নাম্বার করেছি। কেন? মিস ওইটা আমি পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে নিধি তুমি বলো তো কত আসছে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। সামনে মিস আমারও 4 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে। তানজিলা, মিস আমারও 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। মিস আমারও 4 মিটার সেকেন্ড আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। তাহলে মোটামুটি সবাই পেরেছো। আমার কি এই অঙ্ক আর করে দিতে হবে? যারা করেছো তারা তো ওকে, বাকিরা বলো অঙ্ক কি করে দিতে হবে? আচ্ছা, যারা করেছো তারা বলো না, বাকিরা বলো। যারা করোনি তারা বলো, তারা কি করতে পারোনি নাকি করোনি, কোনটা বলো তো? বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারোনি। এই বুঝতে না পারার সংখ্যা কেমন, বেশি না কম? মিস আমি ঘ নাম্বার বুঝতে পারিনি। মিস প্রচুর তো দেখা যাচ্ছে। মিস আসসালামু আলাইকুম।
আচ্ছা ঠিক আছে, সবাই হাত নামাও, আর কথা বলার প্রয়োজন নেই। তাহলে আমি একটা কাজ করি, যারা করেছো সে করার পরিমাণ আমি দেখতে পাচ্ছি 6 জন বা 7 জন, এর বেশি পারো নাই। আমাদের স্টুডেন্ট পার্টিসিপেন্ট কতজন জয়েন করেছে বলো তো এখন পর্যন্ত? এখন পর্যন্ত 30। 29। হ্যাঁ তাহলে আমি, হ্যাঁ তাহলে তার মানে 28। আমি যেহেতু 2 জন হিসেবে জয়েন করে আছি, তাহলে 28 জনের মধ্যে থেকে 6 জন পেরেছে। তাহলে না পারার সংখ্যাটা বেশি। 27 জন। হ্যাঁ, না পারার সংখ্যাটা বেশি, এ কারণে আমি অঙ্কটা করে দিব, ঠিক আছে? করে দিয়ে আমরা নেক্সট অধ্যায়ে যাব। আর নিধি আমাকে গতদিন বলেছিলে যে আগের দিনের ক্লাসে অনুশীলনীর যে প্রশ্নগুলো করিয়েছিলাম সেটার ঘ নাম্বার কমপ্লিট করেছিলাম না, এটা তুমি আমাকে বলেছিলে, বাট আমি ইউটিউবে ভিডিওটা দেখেছি, আমি ওটা কমপ্লিট করে দিয়েছিলাম। হয়তো তুমি শেষের দিকে খেয়াল করনি বা ছিলে না, হয়তো শেষের দিকে তুমি ইউটিউবে ভিডিওটা দেখবে যে ওটা পুরোটাই করা আছে। আমি কালকে আবার নতুন করে দেখেছি যে ওখানে পুরোটাই করা আছে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করছি, এই গতদিনের যে উদ্দীপকটা ছিল যে হামজা তার বাইকে 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলে 5 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলো। তাহলে হঠাৎ যদি ব্রেক চাপে তাহলে গাড়িটি যে ধীর গতি লাভ করলো, সেই ক্ষেত্রে মোট ত্বরণ কত হবে সেটা বের করতে বলা হয়েছিল। তাহলে কি কি দেয়া আছে সেগুলো আগে আমাকে লিখতে হবে। দেয়া আছে, যারা করেছে তারাও কি না যারা করেছো তাদের আর প্রয়োজন নেই। দশম গতি। আচ্ছা তাহলে যারা করেছো তাদের আর তোলার দরকার নেই, যারা পারোনি তারা তুলে নাও। বাইকের আদি বেগ, বিশ মিটার পার সেকেন্ড। এরপরে বাইকের শেষ বেগ, শেষ বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আর দেওয়া আছে সময় দেওয়া আছে, তার আগে আমরা বেগের পরিবর্তনটা বের করে নিব। সুতরাং বেগের পরিবর্তন সমান সমান কত হবে? তাহলে 40 থেকে 20 বাদ দিতে হবে, অবশ্যই বেশিটা থেকে কমটা, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগটা বাদ দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি আবার 20 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া ছিল? এবং সময় সমান সমান ছিল হচ্ছে 5 সেকেন্ড। এবার আমাদের ত্বরণ বের করতে বলা আছে, তাহলে আমরা লিখব ত্বরণ সমান সমান হোয়াট। মুছে গেল বোর্ডটা না? হুট করে চাপ পড়লো আর পুরোটাই মুছে গেল। তোমরা কি তুলতে পেরেছো? কতটা তুলতে পেরেছো বলো তো? মিস ওই যে ত্বরণ পর্যন্ত তুলেছি। আচ্ছা তাহলে আদি বেগ তো প্রশ্নে দেওয়া ছিল 20 মিটার থেকে, শেষ বেগ ছিল 40 মিটার। হ্যাঁ সময় হচ্ছে 5 সেকেন্ড। হ্যাঁ তাহলে সময়টা লিখে নাও যে সময় হচ্ছে 5 সেকেন্ড। এ পর্যন্ত মোটামুটি সবাই তুলতে পেরেছে, আর এগুলো উদ্দীপকে দেয়াই রয়েছে। এবার আমাকে বের করতে হবে ত্বরণ। তাহলে আমরা কি জানি? আমরা জানি ম্যাম আমি ব্যাগের পরিবর্তন পর্যন্ত তুলেছি। আচ্ছা বেগের পরিবর্তন পর্যন্ত, এরপরে হচ্ছে যে সময়। হ্যাঁ এরপরে সময় 5 সেকেন্ড। এরপরে আমরা জানি ত্বরণ সমান সমান কি হবে? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। বেগের পরিবর্তন ছিল হচ্ছে 40 থেকে 20 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 20 আবার, আর সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন পেয়েছি 20
আর সময় মিস এটা 5। বেগের মোট বৃদ্ধি না? কোনটা? মিস ম্যাম ওই এটা যে বেগের বেগের মোট পরিবর্তন বৃদ্ধি ওটা বাই মোট বেগের মোট সময়। বৃদ্ধি না? বেগের পরিবর্তনও লেখা যায়, যেহেতু এখানে বেগের চেঞ্জ আছে প্রথম বেগ থেকে শেষ বেগটা, এই জন্য আমরা এটাকে বেগের পরিবর্তনও লিখতে পারি, বেগের বৃদ্ধিও লিখতে পারি, বেগের পরিবর্তনও লিখতে পারি। তাহলে 20 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 4। আর বেগের এককটা হচ্ছে মিটার পার, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা ভুল করা যাবে না, এটা ভুল করলে কিন্তু 1 নম্বর কম পাবে। কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো? কারণ বেগের পরিবর্তন যেটা সেটা ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড, আবার সময় ছিল নিচে, সেটা আবার একটা সেকেন্ড। তাহলে এই দুইটা উপরে গেলে আমাদের হয়ে যায় হচ্ছে মিটার পার সেকেন্ড, সেকেন্ড গুণ করলে স্কোয়ার হয়। এটা কিন্তু খেয়াল রাখবে যে কিভাবে আমরা এককটা পেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই এককটাও তোমাদের অবশ্যই বের করে দেখাতে হবে যে কিভাবে এটা, মানে বের করে না দেখালেও সরাসরি তোমাকে লিখতে হবে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কারণ ত্বরণ হচ্ছে আমাদের একক হিসেবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করি। এই ছিল আমাদের আগের দিনের এইচডব্লিউ। দশম অধ্যায়ের আর কোনো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব না, পরে যদি আবার বলো। মিস আপনি হচ্ছে মানে জুম ক্লাসটা কোন অ্যাপ দিয়ে রেকর্ড করেন? মানে আমি তো একটু ধরেন রেকর্ড করতে চেয়েছিলাম, কিন্তু রেকর্ড করলে সাউন্ড আসে না। তুমি রেকর্ড করতে পারবে না, আমি ল্যাপটপে রেকর্ড করি, মোবাইলে না। ও, রেকর্ড করার জন্য তো আলাদা সিস্টেম থাকে যে কিন্তু তোমার সাউন্ড ম্যাক্সিমাম, সহ না না করবা নাকি শোনো, সব না ম্যাক্সিমাম, মোবাইলে জুমের ক্লাস রেকর্ড হয় না। ম্যাক্সিমাম মোবাইলে, দুই একটা এক্সেপশনাল আছে, স্ক্রিন রেকর্ডার দিয়ে সেটা রেকর্ড করা যায়, আর ম্যাক্সিমাম মোবাইলে রেকর্ড হয় না। আমি ল্যাপটপ এবং মোবাইল দুইটা ডিভাইস ইউজ করি, ল্যাপটপে রেকর্ড করি আর মোবাইল দিয়ে ক্লাস নিই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার সবাই মিউট করো। আজকে আমি আলোচনা করব মেনলি একাদশ অধ্যায়ের তোমাদের অনুশীলনী যে সৃজনশীল প্রশ্ন আছে, সবাই বের করো। তোমাদের পৃষ্ঠা হচ্ছে 102। সবাই মিউট করো। তাহলে একাদশ অধ্যায় কত পৃষ্ঠা আবার বলবেন? 102। ঠিক আছে, এবার এটা বের করো, সবাই বইটা বের করো। দেখো একটা উদ্দীপক দেয়া রয়েছে, সেই উদ্দীপকে বলা হচ্ছে উচ্চতা 5 মিটার আর যান্ত্রিক সুবিধা হচ্ছে 6। চিত্রে প্রদর্শিত লোকটির তেলের ড্রামটি উপরে তুলতে সমস্যায় পড়েছে, অথচ আশেপাশে কেউ নেই তাকে সাহায্য করার। এমত অবস্থায় একাই কোনো না কোনোভাবে তাকে ড্রামটি উপরে তুলতে হবে। এটা হচ্ছে প্রবলেম। এখন এই প্রবলেম থেকে আমাদের বের করতে বলেছে, গতে আমরা কখ আলোচনা করব না, গতে বলেছে এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। তাহলে এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করতে গেলে কিভাবে আমরা এই দূরত্বটা নির্ণয় করতে পারবো, এবং কোন যন্ত্র, এটা দেখে কি মনে হচ্ছে বলো তো? এই যে তলটা আঁকানো আছে, এই তলটাকে কি তল বলে? মিস হেলানো তল। হেলানো তল বলে। তাহলে আমরা হেলানো তলের সাহায্য নিয়ে কিন্তু এই প্রশ্নটা সলভ করতে পারবো। তোমাদের উদ্দীপক দেখে কিন্তু বুঝতে হবে যে কিসের ভিত্তিতে এই উদ্দীপকটা দেয়া রয়েছে, আমাদের বইয়ের কোন টপিকসের উপরে এই উদ্দীপকটা দেয়া রয়েছে, এটা তোমাকে মনে মনে আগে স্থির করতে হবে। করে তারপরে তোমাকে দেখতে হবে যে ওই টপিকসের কি কি জিনিস ছিল, সেটাতে কি দেয়া থাকলে কি বের করা যায়, কোন কোন মান আমার বের করার জন্য প্রয়োজন, সেই সবগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর উদ্দীপকে দেখো দেয়াই রয়েছে উচ্চতা 5 মিটার আর যান্ত্রিক সুবিধা, মানে যন্ত্রের দ্বারা যে সুবিধাটা তা পাবে সেটা হচ্ছে 6। এবার এই ম্যাথটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এ থেকে বিতে। চিত্রে দেখো এ থেকে বিতে যাচ্ছে, অর্থাৎ মাটি থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে এ থেকে বিতে দূরত্বটা কতটুকু, সেই দূরত্বটা বের করতে হবে। তাহলে বইয়ের 1-এর গ, হ্যাঁ আমরা এখন সলভ করব। তাহলে কি কি চিত্র হতে আমরা কি দেখতে পাচ্ছি? চিত্র হতে দেখা যায় যে এ থেকে
বি এর দূরত্ব হলো হেলানো তলের দৈর্ঘ্য। তাহলে এবার কি কি দেয়া আছে সেটা লিখবো। দেয়া আছে, এই তোমরা গ্রুপে চ্যাট করতেছো কেন? যারা যারা গ্রুপে অযথা এখন চ্যাট করতেছো তাদের সবার আজকে প্রেজেন্টটা কেটে দিব। একজন নাকি জয়েন হতে পারছে না। কে জয়েন হতে পারছে না? এখানে কেউ ওয়েটিং এ নেই। সে জয়েন হতে না পারলে সে তার নেটওয়ার্কের সমস্যা। এখানে কেউ ওয়েটিং এ নেই। তাহলে দেয়া আছে, একই নামে বারবার জয়েন করার চেষ্টা করতেছে। অ্যাডমিট করার জন্য 2 জন ওয়েটিং এ আছে, 2 জন একই নেম, একই রোল, একই নেম। হেলানো তলের উচ্চতা দেওয়া রয়েছে এখানে 5 মিটার। আর কি দেওয়া রয়েছে? হেলানো তলের যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধার কিন্তু কোনো একক নেই, তোমরা আবার একক লিখো না, যান্ত্রিক সুবিধার কোনো একক হয় না। তাহলে আমরা কি সূত্র জানি? আমরা জানি হেলানো তলের যান্ত্রিক সুবিধা সমান সমান, কে বলতে পারবে কি লিখতে পারি? হেলানো তলের যান্ত্রিক সুবিধা সমান সমান ভার বাই, ভার বাই বল সমান সমান হেলানো তলের দৈর্ঘ্য। ওকে 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 ওকে, সবাই চুপ থাকো। আচ্ছা সবাই চুপ করো। ভার বাই বল, প্রথমে এটা লিখবো আমরা, এরপরে আবার এটাকে কি লিখতে পারি সেটা লিখবো। আর কথা বলো না, সবাই চুপ থাকো। তাহলে বা যান্ত্রিক সুবিধা সমান সমান, তাহলে ভারকে বলা হয় হেলানো তলের দৈর্ঘ্য। আর নিচে হচ্ছে বলকে বলা হয় হেলানো তলের উচ্চতা। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিব। এবার আমরা যান্ত্রিক সুবিধা মান বসে না দিয়ে আমরা একেবারে বের করে নিব যে কি বের করতে চাই। তাহলে হেলানো তলের দৈর্ঘ্য বের করতে চাই, আড়াআড়ি এটা যান্ত্রিক সুবিধার নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে হেলানো তলের দৈর্ঘ্যটা আমরা বের করতে চাই, তাহলে হেলানো তলের দৈর্ঘ্যটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম। হেলানো তলের দৈর্ঘ্য সমান সমান, এবার গুণ হয়ে যাবে কে কে? যান্ত্রিক সুবিধার সাথে হেলানো তলের উচ্চতা গুণ হয়ে যাবে। যান্ত্রিক সুবিধা গুণন হেলানো তলের উচ্চতা। তাহলে বা হেলানো তলের দৈর্ঘ্য তাহলে যান্ত্রিক সুবিধা আমরা কত দেখেছিলাম? 6, আর হচ্ছে হেলানো তলের উচ্চতা ছিল 5 সমান সমান 30। আর দৈর্ঘ্য যেহেতু সেহেতু এটা হবে হচ্ছে মিটার। সুতরাং এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 30 মিটার। ম্যাম
ম্যাম এখানে যান্ত্রিক সুবিধা হলো 6 আর হেলানো তলের উচ্চতা 5 মিটার, তাহলে এখানে মিটার দেওয়া লাগবে না, 6 গুণন 5 মিটার। ওখানে মিটার দেওয়ার প্রয়োজন নেই, আমরা একেবারে একক লাস্টে নিয়ে এসে লিখবো, কারণ ওখানে তো একটা একক আছে একটা একক নেই, ওই জন্য আমরা ওখানে কোনো একক ব্যবহার করব না। আমরা লাস্টে ক্যালকুলেশন করে আমরা 30 মিটার সেটা লিখবো। এরপর আমরা কি লিখবো, সুতরাং এ থেকে বি এর দূরত্ব উপরে হেলানো তলের দৈর্ঘ্য বাই কি ছিল? উপরে ছিল হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। হয়ে গেছে না সবার? জি মিস। এবার ঘ নং প্রশ্নটা দেখো, যে লোকটি ড্রামটিকে তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা করো। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, লোকটি ড্রামটি তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা করো। তাহলে এটা তোমরা একদম বইয়ের সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দেওয়া রয়েছে, তোমরা বের করো। পৃষ্ঠা নং হচ্ছে 98 পেজে বের করো। দেখো যে হেলানো তল একটি সরল যন্ত্র, এর সাহায্যে আমরা একটা ভারী বস্তুকে খাড়াভাবে তুলতে আমাদের একটু বেশি কষ্ট করতে হয়, তোলার চেয়ে এটাকে যদি আমরা গড়িয়ে গড়িয়ে উপরে তুলি সেই ক্ষেত্রে আমাদের কষ্টটা কম হয়। হেলানো তলের ব্যবহারের কাজ অনেক সহজ হয় বলেই উঁচু পুলে ওঠার রাস্তা, দালানের ছাদে ওঠার সিঁড়ি ইত্যাদি খাড়াভাবে তৈরি না করে হেলানোভাবে তৈরি করা হয়। তাহলে দেখো যে আমরা যদি খারাপভাবে কোনো কিছু তৈরি করি সেটাতে উঠতে আমাদের একটু কষ্ট বেশি হয়, অন্যদিকে হেলানো যদি হয় সেটা দিয়ে উঠতে আমাদের কষ্ট কম হয়। হেলানো তলের উপর দিয়ে বস্তুকে গড়িয়ে তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয়, কিন্তু বল প্রয়োগ করতে হয় কম। যেহেতু হেলানো থাকে, খাড়া হলে দূরত্বটা কম হয়, হেলানো থাকলে সেই দূরত্বটা বেশি হয়, বাট শক্তিটা কম বা বলটা কম খরচ হয়। এটা থেকে আমরা যান্ত্রিক সুবিধা পেয়ে থাকি, সেই যান্ত্রিক সুবিধাটা হচ্ছে ভার ডিভাইডেড বাই বল, অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্যকে আমরা যদি উচ্চতা দিয়ে ভাগ করি তাহলে যান্ত্রিক সুবিধাটা পাই। অর্থাৎ একই উচ্চতা উঠানোর জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। অর্থাৎ যত বেশি আমরা হেলিয়ে কোনো কিছু তৈরি করব, হেলানো ভাবে তৈরি করব, সেটা দূরত্ব যদিও বেশি কিন্তু বলটা প্রয়োগ করতে হয় কম, এই কারণে হেলানো তলের যান্ত্রিক সুবিধাটাও তত বেশি হবে। তাহলে ঘ নং প্রশ্ন আমরা একদম বই থেকে সুন্দর করে কিন্তু লিখতে পারতেছি, এখানে একদম সরাসরি উত্তরটা লিখে দিলেই হয়ে গেল। এবার পরের 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, মণি এবং শিল্পী স্ট্যাপলার ব্যবহার করে তাদের কাগজ স্ট্যাপল করছিল। মণি স্ট্যাপলারের সামনের অংশে চাপ দিয়ে কাজ করছে, অন্যদিকে শিল্পী স্ট্যাপলারের মাঝখানে দিয়ে চাপ দিয়ে কাজ করছে। এবার প্রশ্ন হচ্ছে মণি ও শিল্পীর ব্যবহৃত যন্ত্রটির মূল নীতি ব্যাখ্যা করো। তাহলে এটা কোন লিভারের অন্তর্গত বলো তো? কোন লিভারের অন্তর্গত এটা? কার কাছাকাছি হতে পারে? আমরা যে চিত্রে যে বিভিন্ন ধরনের লিভার দেখেছি, স্টেপলারটা কোন শ্রেণীর? তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী। কেন তৃতীয় শ্রেণীর লিভার বলো তো? মূলত বল বাহুর দৈর্ঘ্য বাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, অনেকেই বুঝতে পেরেছো। তাহলে আমরা এটাকে কিভাবে উত্তর করব সেটা একটু দেখি। 2 এর গ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মণি এবং শিল্পীর ব্যবহৃত স্ট্যাপলারের যন্ত্র আসলে যেটা ওরা ব্যবহার করছে সেটা হচ্ছে এক ধরনের লিভার। তাহলে উদ্দীপক হতে বা উদ্দীপকে মণি ও হ্যাঁ হ্যাঁ 2 এর গ। আগের 1 এর ঘটা করার প্রয়োজন নেই, কারণ এটা পুরো সরাসরি বইয়ে উত্তরটা সুন্দর করে দেওয়া রয়েছে, এজন্য আর করব না। মণি এবং শিল্পীর ব্যবহার করা
যন্ত্রটি হলো এক ধরনের লিভার। কোন ধরনের সেটা আমাদের এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই, কেননা এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে যন্ত্রটির মূল নীতি কি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এক ধরনের লিভার, তাহলে লিভারের মূল নীতি নিচে ব্যাখ্যা করা হলো। লিভারের এই প্রশ্ন সুন্দর করে বইয়ে দেওয়া হয়েছে, তারপরে কতটুকু লিখতে হবে সেজন্য আমি লিখে দিচ্ছি। ম্যাম ওখানে যন্ত্রটি হলো এক ধরনের, তারপরে এটা কি লিখেছেন? লিভার, লিভার এক ধরনের লিভার। স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়ে লেখা তো টেনে লিখতে হয়, মানে আঙ্গুল বারবার উঠালে বারবার স্ক্রিনে টাচ করলে লিখতে দেরি হয়ে যায়, এই জন্য আঙ্গুল না উঠিয়ে লিখি, যার কারণে লেখাগুলো টেনে লেখা হয়, লেখাগুলো পেঁচানো হয়ে যায় আর কি। তাহলে আমরা কি জানি, বল গুণন বল বাহুর দৈর্ঘ্য সমান সমান ভার গুণন ভার বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা সরাসরি কি লিখতে পারি, তাহলে বা ভার ডিভাইডেড বাই বল সমান সমান লিখতে পারি বল বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার বাহুর দৈর্ঘ্য। মিস বল গুণ বলের কি বল বাহু লিখেছেন? বল বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার বাহুর দৈর্ঘ্য, বল গুণন বল বাহুর দৈর্ঘ্য সমান সমান ভার গুণন ভার বাহুর দৈর্ঘ্য, বা দিয়ে ভার ডিভাইডেড বাই বল সমান সমান বল বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার বাহুর দৈর্ঘ্য। সুতরাং যান্ত্রিক সুবিধা সমান সমান, মিস এটা কি আপনি ভার বাই বল লিখেছেন? হ্যাঁ ভার বাই বল লিখেছি। সুতরাং স্টেপলারের যান্ত্রিক সুবিধা সমান সমান বল বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার বাহুর দৈর্ঘ্য। এতটুকুই অ্যান্সার। এবার ঘ নাম্বারে কি বলেছে দেখো, মনি এবং শিল্পীর কাজের ধরন পরিবর্তন করলে কাজ করা, কার কাজের ধরন পরিবর্তন করলে কাজ করা আরো সহজ হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে শিল্পীর কাজের ধরন পরিবর্তন করে মনির অনুরূপ করলে কাজ করা সহজ হবে। কেন সহজ হবে? কারণ দেখো বলেছে কি মনি স্টেপলারের সামনের অংশে চাপ দিয়ে কাজ করছে, অন্যদিকে শিল্পী স্টেপলারের মাঝখানে দিয়ে চাপ দিয়ে কাজ করছে। তাহলে স্টেপলার যেহেতু একটা তৃতীয় শ্রেণীর লিভার, আর তৃতীয় শ্রেণীর লিভারে কি থাকে, প্রযুক্ত বল থাকে হচ্ছে মাঝখানে, তাই না? মনে আছে যে প্রযুক্ত বল কোথায় থাকে তৃতীয় শ্রেণীর লিভারে? জান্নাতুল মাওয়া তুমি কি করছো এটা? আচ্ছা তাহলে মাঝখানে থাকে, তাহলে ভার এবং ফালক্রাম তাহলে কোথায় থাকে? দুই প্রান্তে থাকে। ভার এবং ফালক্রাম তাহলে দুই প্রান্তে থাকে। তাহলে দুই প্রান্তে যখন থাকে তাহলে স্টেপলারের সামনের অংশে ভার এবং পিছনের অংশ যেহেতু ফালক্রাম অবস্থিত, তাহলে প্রযুক্ত বল ভারের যত কাছাকাছি আনা যাবে তত কিন্তু ভার বাহুর দৈর্ঘ্যটা যত কম হবে কাজ করা তত সহজ হবে। আর যেহেতু আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি মনি স্টেপলারের সামনের অংশে অর্থাৎ ভারের কাছাকাছি চাপ দিয়ে কাজ করছে, তাই সে কম বল প্রয়োগ করে বেশি কাজ করতে পারবে। অন্যদিকে আমাদের আরেকজন যিনি রয়েছেন
শিল্পী সে যেহেতু কি করছে, মাঝখানে চাপ দিয়ে কাজ করছে, তাহলে তার ক্ষেত্রে চাপটা বেশি প্রয়োজন হবে কার তুলনায়, মনির তুলনায়। এর জন্য এই বিষয়টা খেয়াল রেখে কাজটা করতে হবে। তাহলে কি করতে হবে, উদ্দীপকের শিল্পের কাজের ধরন পরিবর্তন করে যদি মনির মতো করে তাহলে কাজটা করতে সহজ হবে। এই প্রশ্নটাও সহজ ছিল। তাহলে এই প্রশ্ন নিয়েও না আমরা আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে তোমাদের সবারই জানা আছে। এবার আমি একটা উদ্দীপক দিব, নতুন একটা উদ্দীপক দিচ্ছি। সেই উদ্দীপক থেকে যতটা পারবো সলভ করব, যতটা না পারবো ততটা তোমাদের SW থাকবে। প্রশ্ন হচ্ছে, একটি 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট হেলানো তলের সাহায্যে $210 নিউটন, নিউটন কিসের একক বলো তো? বলো, নিউটন কিসের একক? দেখা যাচ্ছে না। বলের একক। স্ক্রিন দেখা যায় না? নিউটন বলের একক। হ্যাঁ, নিউটন বলের একক। তাহলে 210 নিউটন ভার 1 মিটার উচ্চতায়। অঙ্ক করার সময় তোমাকে অনেক জিনিস খেয়াল রাখতে হবে। কিছু একক বাংলা উচ্চারণ করে লেখা থাকবে, কিছু একক সংখ্যায়, অঙ্কের সংখ্যায় দেওয়া থাকবে। তোমার সেই সবগুলো জিনিসের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 1 মিটার উচ্চতায় উঠানো হয়। সবাই মিউট করো। কে আনমিউট করা আছে দেখো তো। ম্যাম আয়েশা সিদ্দিকা ছিল। আয়শা সিদ্দিকা মিউট করে রাখতে হবে, বারবার শব্দ আসতেছে। তাহলে অন্য একটি বস্তুর ভর, বস্তুর ভার, অন্য একটি বস্তুর ভার 900 নিউটন। এটা উদ্দীপক, ঠিক আছে? এখান থেকে মিটার লিখেছেন যে এখানের মধ্যে আমি যদি সংখ্যায় 1 মিটার লিখি তাহলে কি হবে নাকি এটাই তো তোমাকে কনফিউজড করার জন্য দিয়েছে, যে তুমি ওখানে খেয়াল করো কিনা, যে ওখানে বাংলায় উচ্চারণ করে লিখে দেওয়া, সেই 1 মিটার কি তুমি গুরুত্ব দাও কিনা, এটাই তো প্রশ্ন। ঠিক আছে, যে তুমি এটা খেয়াল করলে কিনা, যে বাংলায় লেখা হয়তো এটার কোনো কাজই নেই, কিন্তু এটার কিন্তু কাজ আছে, এটাই খেয়াল রাখতে হবে। তাহলে গ নং প্রশ্নটা কি হবে? আমি 2টা প্রশ্ন আগে শুরুতে লিখে দিচ্ছি। কি কথা লিখতে হবে একটা? তুমি যখন অঙ্ক সলভ করবে তখন তো বাংলায় মানে তুমি অঙ্কের সংখ্যায় লিখবে, কিন্তু প্রশ্নে তোমাকে যেটা দেওয়া আছে সেটা বুঝে নিতে হবে, এটুকুই। তুমি তো আর অঙ্ক করার সময় তো আর এ আর ক এক লিখবে না, তাহলে তার তুমি ভাগ করতে পারবে কোনো কিছু দিয়ে? তখন তুমি সংখ্যা লিখবে, অঙ্কের সংখ্যা লিখবে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম বস্তু তুলতে কত বল প্রয়োজন? এটা প্রথম প্রশ্ন। আর ঘ নং প্রশ্ন হচ্ছে, উক্ত বল দিয়ে দ্বিতীয় বস্তুটি তুলতে
হেলানো তলের দৈর্ঘ্য, উপরে একটু মুছে দিচ্ছি, হেলানো তলের দৈর্ঘ্য দৈর্ঘ্য ও কি পরিবর্তন করতে হবে? নিচে উপরে যেটা লিখতেছেন এটা কি ঘর নাম্বারের হ্যাঁ, সাথে? ঘয়ের সাথে গাণিতিক ভাবে ব্যাখ্যা দাও। এই হচ্ছে দুইটা প্রশ্ন। এবার আমি গটা দেখি সলভ করার সময় পাই কিনা। তাহলে গয়ে কি বলেছিল, প্রথম বস্তুটি তুলতে কত বল প্রয়োজন হবে। তাহলে কি কি দেয়া আছে সেটা থেকে আমরা বের করতে পারবো। এটা কি আবার জয়েন করবো? না না, কেটে গেলে আর জয়েন করবে না, কারণ আমার আবার ক্লাস আছে তো 12টায় আবার প্র্যাকটিক্যাল ক্লাস আছে 11 এর, এই জন্য তোমরা আর জয়েন করবে না। তাহলে আমরা কি করব, গ নাম্বারটাকে সলভ করার জন্য আমাদের কি কি দেয়া আছে সেটা আগে লিখব। দেয়া আছে যতটা পারবো কি যতটা দেওয়া আছে আমরা মানে যতটা পারবো আজকে করব, যতটা না পারবো অতটাই SW থাকবে। হ্যাঁ, কেউ আবার গ্রুপে জিজ্ঞেস করো না SW কি, যতটা হবে এখানে ততটাই হচ্ছে করা থাকবে, আর বাকিটা তোমরা করবে। তাহলে কি কি দেওয়া আছে, হেলানো তলের দৈর্ঘ্য, দেওয়া আছে হচ্ছে 3 মিটার। আর কি দেওয়া আছে, উচ্চতা, হেলানো তলের উচ্চতা দেওয়া আছে 1 মিটার। আর দেওয়া আছে ভার 210 নিউটন। এই জিনিসগুলো আমাদের দেয়া রয়েছে। এবার আমরা কি জানি, আমরা জানি ভার বাই বল ইজিক্যাল টু হেলানো তলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হেলানো তলের উচ্চতা। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিয়ে দেখি কি আসে। তাহলে বা ভার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 210। তাহলে আমাদের যেটা আগে বের করতে হবে সেটা আমরা এই পাশে নিয়ে নিই। তাহলে সরাসরি যদি লিখি, তাহলে বল আর করলে বল গুলন হয় হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য সমান সমান কি হবে, ভার গুণন হেলানো তলের উচ্চতা। আর বুঝো তো না? তলের উচ্চতা বুঝি না আমি। এই যে আড়াআড়ি মানে হচ্ছে এই যে উপরে এটা যেটার সাথে আছে ভার সেটার সাথে গুণ হবে এই নিচেরটা, এটাকে আড়াআড়ি বলে। মানে এইভাবে, হ্যাঁ, এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে। বুঝতে পেরেছো? তাহলে উপরেরটার সাথে নিচেরটার গুণ হবে, আবার নিচেরটার সাথে বাম পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা গুণ হবে। এটাকে আড়াআড়ি গুণ বলে বা ক্রস গুণ বলে। তাহলে আমরা এখান থেকে কি বের করব, আমাদের সময় তো একদম শেষ। বের করব হচ্ছে বল। তাহলে বল সমান সমান কি হবে, ভার গুণন হেলানো তলের উচ্চতা। মিস ভার কত লিখছিলেন? ভার আমরা পরে কত লিখেছিলাম উদ্দীপক থেকে দেখে নাও। ভার লিখেছিলাম হচ্ছে